Hello aspirants, this is Arnab Chakrabarti. I'm supposed to tackle the descriptive English part. তো সেই পারপাসেই একটা নতুন ক্লাস সেশন শুরু করা হচ্ছে যেখানে উইকলি বেসিসে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের ওপরে ক্লাস করানো হবে, সেশনসগুলো নেওয়া হবে অ্যান্ড আই এম সাপোজ টু হ্যান্ডেল দোজ। সো like without wasting any time, let's just get straight into the fact because WBCS 2023 প্রিলিমস একদম সামনে। ডেফিনেটলি অনেকে এখন কনফিউজড হতেই পারো যে প্রিলিমসের একদম আগে কেন ডেসক্রিপটিভের ক্লাস। দিস ইজ নট অনলি ফর দ্য ক্যান্ডিডেটস যাদের কাছে, ফর দ্য অ্যাসপিরেন্টস যাদের কাছে এইবারেই WBCS তাদের সেকেন্ড বা থার্ড অ্যাটেম্প্ট, এমন অনেকেই আছে যাদের কাছে এটা WBCS এর ফার্স্ট অ্যাটেম্প্ট, হয়তো কিছু মাস হয়েছে, জাস্ট a few months তারা পড়াশোনা শুরু করেছে WBCS এর। সো this session is also for them. This session, the planned session, is going to be for everybody regarding descriptive English, especially with keeping WBCS in mind. Let's get started, okay, without wasting much time. দেখো, ফার্স্ট যে জায়গাটার উপরে আমরা ফোকাস করব, দ্যাট ইজ হাইলাইটস অফ দ্য সেশন। মানে আজকের এই পার্টিকুলার সেশনটায় আমাদের হাইলাইটস কী হতে চলেছে সেই জায়গাটার উপরে ফার্স্টে আমরা ফোকাস করব। দ্যাট ইজ অফকোর্স ফার্স্টেই হচ্ছে ডিসকাশন এরিনাস, মানে এই যে ক্লাসেসগুলো হতে চলেছে এই ক্লাসেসগুলো কোন কোন এরিয়ার ওপরে হবে, কোন কোন জায়গার ওপরে আমরা ফোকাস রাখবো, দ্যাট উড বি আওয়ার ডিসকাশন এরিনা। আফটার দ্যাট অফকোর্স হোয়াটস আজকের আমাদের যেটা ক্লাস, আজকে আমাদের ক্লাসের অ্যাকচুয়াল টপিকটা হবে আফটার ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ অফিসিয়াল লেটার। হোয়াট ইজ অফিসিয়াল লেটার, অফিসিয়াল লেটার কেন পড়তে হয়, হোয়াট আর দ্য টাইপস অফ অফিসিয়াল লেটার্স, ক্লাসিফিকেশন তার কি, রেলিভেন্ট মেজর এক্সামিনেশনস, কোন কোন পরীক্ষাতে কোন কোন পরীক্ষার জন্যে আমরা অ্যাকচুয়ালি অফিসিয়াল লেটার্স পড়ছি, তার রুলসগুলো কী আছে, ফরম্যাটগুলো কী আছে। খুব ছোট্ট একটা সেশন, নট আ ভেরি লেন্দি ওয়ান। ডেসক্রিপটিভের সেশন বলে অনেকেই বলেছে এর আগের সেশনসগুলো যে লেন্দি। সো এবার থেকে পার্ট করে ছোট ছোট করে ভাগ করে সেই সেশনসগুলোকেই রাখা হবে। তো আজকে আমাদের ফোকাসটা থাকবে এই মেইন জায়গাগুলোর ওপরে। সো লাইক লেটস গেট স্টার্টেড, দ্যাট ইজ what are our discussion arenas, okay, like discussion arenas here basically means কোন কোন টপিকের ওপরে, এই যে বললাম ডেসক্রিপটিভ ইংলিশের সেশনস হবে, তো সেই ক্ষেত্রে কোন কোন এরিনার ওপরে কাজ করা হবে এই সেশনসগুলো, সেটার একটা পুরোটার বলতে পারো এখানে একটা কমপ্লিট রোড ম্যাপ তোমাদেরকে শুরুতে দেওয়া আছে। কোন কোন জায়গা আমরা কভার করব, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, ইনফর্মাল অর পার্সোনাল লেটার। তারপরেই যে জায়গাটা আসবে অ্যাসপিরেন্টস, আ ভেরি ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ নিউজ পেপার রিডিং সেশন। নিউজ পেপার রিডিংয়ের ওপরে আমরা এখানে ইউটিউবে ক্লাস করব যে কম্পিটিটিভ এক্সামের জন্যে ফর দ্য ইংলিশ পার্ট, অ্যাটলিস্ট ফর দ্য ডেসক্রিপটিভ ইংলিশ পার্ট, নিউজ পেপার আমরা কী করে পড়তে পারি, যেটা আমি আগেও বারবার বলেছি আমার সেশনসগুলোতে, যে নিউজ পেপারের মধ্যে অতি অবশ্যই যেটা আমাদের মাথায় রাখতেই হবে, দ্যাট সামথিং দ্যাট উই উইল হ্যাভ টু রিড ইজ টাইমস অফ ইন্ডিয়া। তো টাইমস অফ ইন্ডিয়া আমরা কি করে পড়তে পারি, ডেফিনেটলি সেগুলোর ওপরে ক্লাসেস নেওয়া হবে, সেই জায়গাগুলো আলোচনা হবে। আফটার দ্যাট অফকোর্স ভোকাবুলারি ডেভেলপমেন্ট সেশন, যেটা একটা প্রচণ্ড বড় প্রশ্ন প্রচুর অ্যাসপিরেন্টসদের মনে, যে হোয়াট অ্যাবাউট দ্য ভোকাবুলারি পার্ট, হাউ টু হ্যান্ডেল দ্য ভোকাবুলারি পার্ট। তো সেই ভোকাবুলারি ডেভেলপমেন্ট সেশনের ওপরে ক্লাসেস থাকবে আমাদের এই ইউটিউব সেশনসগুলোর মধ্যে। কোটেশন ইউসেজ, কোটস আমরা কী করে ইউজ করতে পারি একটা লেখায়, especially in case of an essay or a report, তাছাড়া শর্ট এসে, অনলাইন আর্টিকেলস ডিকোডিং সেশন, দিস উড বি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব আপকামিং টোটাল রোড ম্যাপটা কি, এখানে সরাসরি বলতে গেলে আমি পুরো জিনিসটা যেটা শুরুতেই একদম আলোচনা করছি, যারা যারা এর আগে অফলাইনে ক্লাস করেছো তারা জানবে, যারা এর আগে অফলাইনে ক্লাস করেছো তারা জানবে যে আমি ক্লাস শুরুর আগে, যে কোনো একটা ব্যাচ শুরু করার আগে, একটা কোর্স শুরু হওয়ার আগে আমি ডেফিনেটলি ফার্স্ট দিনেই একটা পুরো রোড ম্যাপটা আলোচনা করি যে হোয়াট আর দ্য থিংস we need to focus on, what are the areas we would be working on in the next coming days, okay. So এখানেও বেসিক্যালি সেই রোড ম্যাপটাই বলছি। অনলাইন আর্টিকেলস ডিকোডিং সেশনস থাকবে, যেখানে আমরা নিউজ পেপার আর্টিকেলস অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোকে আমরা কী করে ইউজ করতে পারি আমাদের লেখার জন্যে। অফকোর্স অ্যাপার্ট ফ্রম দ্যাট অবজেক্টিভ রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, প্রেসি, ভোকাবুলারি ডেভেলপমেন্ট সেশন। এমনিতেই মনে রাখবে প্রত্যেকটা ক্লাসের এরিয়ার পরে একটা করে ভোকাবুলারি সেশন থাকবেই। তাছাড়াও আলাদা করে এরকম 3খানা মোট সেশন থাকবে টোটাল এই পুরো জার্নিটাতে, যেটাতে পুরো আমরা ভোকাবুলারির ওপরেই শুধু কাজ করব, ওকে। আফটার দ্যাট
আর কি কি জায়গা থাকছে নিউজ পেপার রিডিং সেশনের উপর, যেটা বললাম নিউজ পেপার রিডিং সেশনের উপরে দেখো মোট 3টে সেশন থাকবে, অনলাইন আর্টিকেল ডিকোডিংয়ের উপরেও মোট 3টে সেশন থাকবে, ভোকাবুলারিতেও অ্যাজ আই সেড there would be 3 sessions. Apart from that there would be translation writing, there would be long essay writing, amplification করবো, প্লাস of course যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট দ্যাট ইজ যেহেতু লাস্ট ICDS মেন্সের সামারি রাইটিং এসছিল, আমরা সেশনস রাখবো ইভেন অন সামারি রাইটিং, যেখানে আই উইল এক্সপ্লেন ইন ডিটেলস সামারি রাইটিং আর প্রেসি রাইটিংয়ের মধ্যে ডিফারেন্সেসগুলো কোথায় হয়, কেন হয়, কী কী মাথায় রাখতে হয়। সো এভরিথিং উড বি দেয়ার। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাসপিরেন্টস প্লিজ রিমেম্বার এখানে 3টে স্পেসিফিক এরিয়া থাকবে যেটা খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। দ্যাট ইজ এক্সামিনেশন হাইজিন, মানে এক্সাম হলে ডুজ অ্যান্ড ডোন্টস, মানে ডেসক্রিপটিভ লেখার সময় না কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। কোয়েশ্চেন প্রেফারেন্স, যখনই একটা পরীক্ষায় কোয়েশ্চেন অল্টারনেট থাকে, কোন কোয়েশ্চেনটা চুজ করতে হয়, কোনটা অমিট করতে হয়, ডেফিনেটলি সেগুলো এই সেশনসগুলোয় আপকামিং ডেজে আলোচনা হবে। অ্যান্ড অফকোর্স আনসার সিকোয়েন্স, বিশেষ করে WBCS এর মতো একটা পরীক্ষায় যেখানে লেটার, প্রেসি, এসে, রিপোর্ট, ট্রান্সলেশন 5টা টপিক লিখতে হয়, সেখানে কোন টপিকটা আমরা আগে লিখবো, কোন টপিকটা আমরা পরে লিখবো, এই প্রত্যেকটা জায়গার উপরে আমাদের একটা স্পেসিফিক ডিসকাশন থাকবে। সো দিস ইজ দ্য বেসিক্যালি যেটা বললাম তখনও, দিস ইজ বেসিক্যালি আওয়ার রোড ম্যাপ, this is basically our roadmap for the upcoming days, for the upcoming sessions. Okay, so let us now move on to the official letter section. যেটা বলেছিলাম আগেই যে আজকে অফিসিয়াল লেটার ক্লাসে হবে। মনে রেখো আজকে অফিসিয়াল লেটারের শুধু ফার্স্ট পার্টটা হচ্ছে। ওকে, দিস ইজ পার্ট 1 অফ অফিসিয়াল লেটার। আরও একটা সেশন করাবো আমি অফিসিয়াল লেটারের ওপর নেক্সট সেশনে, সেটা কীভাবে কাজ হবে সেটা ডেফিনেটলি আজকে একটা হাইলাইটস দিয়ে রাখবো আলোচনার জন্যে। আচ্ছা, সি what is an official letter? Official letters are written for official purposes to authorities, dignitaries, colleagues, seniors, etc. and not to personal contacts, friends or family. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে অফিসিয়াল লেটার বলতে আমরা যেটা বুঝি that is never for our personal contacts, friends or family. In the context of competitive examinations, official letters are addressed to any specific authority. আচ্ছা, রিগার্ডিং এনি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা অফিসিয়াল অথরিটিকে, কোনো একটা স্পেসিফিক অথরিটিকে আমরা চিঠিটা লিখি, সেটা HR ম্যানেজার হতে পারে, কোনো স্কুলের প্রিন্সিপাল হতে পারেন, লোকাল কাউন্সিলর হতে পারেন, লোকাল থানার অফিসার ইনচার্জ হতে পারেন, দ্যাট ক্যান বি এনিবডি। তাকে কী নিয়ে আমরা চিঠিটা লিখি? হয় কোনো একটা রিকোয়েস্ট করা দিয়ে, না হলে এনি কাইন্ড অফ কমপ্লেন্ট অর এনি সর্ট অফ ইনকোয়ারি। ওকে, এই 3টে জায়গা। যেমন আমি যদি একটা করে ছোট্ট এক্সাম্পল দিই, রিকোয়েস্ট লেটার বলতে সে 2021-এ যেটা এসেছিল WBCS মেন্সে, রাইট লেটার টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ওয়েভিং দ্য টিউশন ফিজ আফটার দ্য প্যান্ডেমিক। তো প্রিন্সিপালকে রিকোয়েস্ট করো কলেজ টিউশন ফিজটা নেক্সট সেমিস্টারের জন্য ওয়েভ বা ছাড় দিয়ে দিতে, যেহেতু কোভিড-19 পিরিয়ডটা গেছে। মনে রাখতে হবে এটা 2021 মেন্সের প্রশ্ন বলছি, তখনও কোভিড ওয়াজ এ হিউজ ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করতে পারো তুমি অ্যাজ আ ক্যান্ডিডেট। ওকে, সো অফকোর্স দ্যাট ওয়াজ এ রিকোয়েস্ট লেটার। কমপ্লেন্ট লেটার বলতে CGL এ প্রশ্ন এসেছিলো একবার যে রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ রেস্টুরেন্ট কমপ্লেনিং অ্যাবাউট দ্য পুয়ার কোয়ালিটি অফ সার্ভিস অ্যান্ড ফুড ইউ রিসিভড ওভার দেয়ার। কমপ্লেন লেটার লেখো, মানে লেটার লেখো টু দ্য ম্যানেজার অফ আ রেস্টুরেন্ট যে সেখানে তুমি খেতে গেছিলে অ্যান্ড তোমার ডাইনিং এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড, তো সেটা নিয়ে একটা চিঠি লেখো। অফকোর্স দ্যাট উড বি আ কমপ্লেন লেটার। অ্যান্ড এনকোয়ারি লেটার বলতে কী বলো তো, ধরো 2020 WBCS মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ আ থিয়েটার, ওই বিকজ ইউ আর প্ল্যানিং অন taking some children for a matinee show in that cinema hall, in that theater hall, so write a letter now. So of course this is an inquiry letter যেখানে তুমি তার কাছে জানতে চাইবে, ইনকোয়ার করবে যে কটার শো টাইমিংটা আছে, কি কি সিট ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে, কি ফিল্ম তোমরা দেখতে চাইছো, সেটা তাদের পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব কিনা, কস্টিং বা বাজেটটা কত। তো এইগুলো নিয়ে এক্ষুনি বেশি ভাবার দরকার নেই। প্রত্যেকটা পার্ট যখন আজকে শুধু অফিসিয়াল লেটারের সারফেস লেয়ার বা কভার পার্টটা আলোচনা হবে, যেটা আমি আগেই বললাম দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট সেশন অন অফিসিয়াল লেটার। এরপরে তার উপরে আলাদা আলাদা করে 3টে সেশন হবে। যেমন একটা হচ্ছে তোমার ডেফিনেটলি থাকবে রিকোয়েস্ট লেটারের উপরে সেশন, একটা সেশন থাকবে কমপ্লেন লেটারের উপরে, একটা সেশন থাকবে তোমার দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ
এনকোয়ারি লেটারের ওপরে। ওকে, তো প্রত্যেকটা সেশনের ওপরেই কাজ হবে। দেখো এখানে বলাও আছে ক্লাসিফিকেশন অফ অফিসিয়াল লেটার, এই জায়গাগুলো বোঝা খুব দরকার, কারণ পরীক্ষায় এক্স্যাক্ট কোন ক্যাটাগরিটা থেকে প্রশ্ন করছে আমাদের এই তিনটের মধ্যে, সেই জিনিসটা বুঝতে হয়, সেই জিনিসটা রিয়েলাইজ করলে আনসারটা সুবিধা হয় অনেক বেশি লেখা। যেটা বললাম রিকোয়েস্ট লেটার, মানে দিস পার্টিকুলার টাইপ অফ লেটার ইজ রিটেন টু প্লেস এনি স্পেসিফিক রিকোয়েস্ট, কোনো একটা রিকোয়েস্ট প্লেস করার জন্যে এটা লেখা হয়। কমপ্লেন্ট লেটার লেখা হচ্ছে টু কমপ্লেন against any particular or multiple issues, কোনো একটা পার্টিকুলার বা মাল্টিপল ইস্যুসের এগেনস্টে কমপ্লেন করার জন্য এই ধরনের লেটার লেখা হয়। এনকোয়ারি লেটার হচ্ছে টু এনকোয়ার অ্যাবাউট এনি ইভেন্ট, যেটা বললাম না, যে ধরো যেটা 2020 WBCS এসেছিলো, যেটা 2020 WBCS এসেছিলো, সেটার ব্যাপারে যদি আমরা এখানে কথা বলি তাহলে দেখবে এখানে কি কি জায়গা থেকে প্রশ্ন এসেছিলো, যে ওই থিয়েটার হলে ম্যানেজারকে চিঠি লেখো এনকোয়ার করে, তো ওইখানে it was you were inquiring about an event, okay, that you are willing to organize. So these are the basic 3 areas of official letter যেটা আমাদের করতে হবে। এখানে কারোর মনে হতেই পারে যে কেন আমরা অফিসিয়াল লেটারকে এরম ভাই 3টে ভাগে আগে ভাগ করছি, তার পেছনে কারণটা হচ্ছে প্লিজ রিমেম্বার অ্যাসপিরেন্টস, প্রত্যেকটা পার্টের কিন্তু মেথড অফ ট্রিটমেন্ট আলাদা। অফিসিয়াল লেটারের মধ্যে আমরা ইনকোয়ারি লেটার যে টোনে লিখবো, কমপ্লেন লেটার সেই টোনে লিখবো না, রিকোয়েস্ট লেটার আবার একদম অন্য টোনে লিখবো। শুধু তাই নয়, এটা আমি ফরম্যাট করাতে গিয়ে আলোচনা করব আজকের ক্লাস সেশনটাতেই, যে ওপেনিং স্যালিউটেশন, এন্ডিং স্যালিউটেশন, এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকম আলাদা হবে। ওকে, সো দিস ইজ হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ অফিসিয়াল লেটার। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে কথাটা প্রথমেই বললাম, যে যেটা বারবার বলি, যেহেতু অফিসিয়ালি এই সেশনসগুলো এখন থেকে শুরু হচ্ছে, তাই আমি একদম আই এম স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ। এখানে বলি যে দেখো প্রত্যেকটা পার্ট যখন আমরা করব না, করার সময় এই জায়গাটা আমাদের থাকবে রেলিভেন্ট মেজর এক্সামস, কয়েকটা মেজর এক্সামিনেশনসের নাম আমরা সেখানে আলোচনা করব বা আমি বলে দেবো। যেমন সে ফর এক্সাম্পল এই ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে কোন কোন পরীক্ষার জন্য মেইনলি আমরা লেটার রাইটিংটা করছি, অফিসিয়াল লেটারটা করছি। অফকোর্স WBCS এর জন্য তো বটেই, অ্যাপার্ট ফ্রম দ্যাট SBI PO বলো, IBPS PO বলো, দুটো জায়গাতে এই জায়গার উপরে আমরা প্রশ্ন পাবো। তাছাড়া SSC ফেজ এক্সামস যেটা হয়, অনেকেই তোমরা এটার ব্যাপারে নিশ্চয়ই অ্যাওয়্যার আছো, বাকিরাও আস্তে আস্তে হতে থাকবে, কারণ এই যে সেশনসগুলো আমাদের হবে এখানে শুধুমাত্র যে এই পার্টিকুলার একাডেমিক জায়গাটার উপরে আলোচনা হবে তা নয়, অ্যাট দ্য সেম টাইম আমি ডেফিনেটলি চেষ্টা করব কম্পিটিটিভ এক্সাম ব্যাপারটা নিয়ে আলোচনা করা, বিকজ it's a kind of different mental setup that you require for competitive exams. You will have to be extremely strategical, extremely methodical in your approach when you are coming for competitive exams. তো সেই স্ট্র্যাটেজিসগুলো কী হয়, মেথডসগুলো কী হয়, তোমার মেন্টাল ওরিয়েন্টেশন কী হয়, যারা অফলাইনে ক্লাস করেছো তারা জানবে, আশা করি মানবেও, যে এরকম বহু ক্ষেত্রে হয়েছে যেখানে ক্লাসে কিন্তু আমরা পিওর অ্যাকাডেমিক্সের বাইরে গিয়ে যখন সেই সেশনটা হচ্ছে সেখানে কিন্তু বারবার কথা বলার চেষ্টা করেছি আমি অন দ্য ভেরিয়াস অ্যাসপেক্টস অফ কম্পিটিটিভ এক্সামস, অন হাউ টু হ্যান্ডেল অর ডিল দ্য কম্পিটিটিভ এক্সামস, তোমার কি মেন্টালিটি দরকার, হাউ ইউ ক্যান কন্ট্রোল ইট। তো ডেফিনেটলি এই সেশনসগুলোতেও সেই জায়গাটা থাকবে। সো সেই জন্যেই প্রত্যেকটার আগে এই পার্টটা থাকবে। এখানে কিন্তু আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাটতে চাইনি, আগেই বলে দিই যে মানে আমি আন্ডারলাইন করতে গেছিলাম যে that is yeah, so State Bank of India হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা জায়গা IBPS PO, সেটাও খুব ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, তাছাড়া SSC ফেজ এক্সামস, এই SSC ফেজ এক্সামস নিয়েও না কয়েকটা ক্লাস যাক, একটু সেশনগুলো আমাদের গুছিয়ে যাক, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। সো আই হোপ আই এম ক্লিয়ার অ্যাবাউট অফিসিয়াল লেটার কেন দরকার, কোথায় কোথায় দরকার। এগোলাম, মুভিং অন নাও, রুলস অফ অফিসিয়াল লেটার। প্লিজ অ্যাসপিরেন্টস সি দিস পার্ট ভেরি কেয়ারফুলি, ওকে, লাইক দিস ইজ দ্য বেস। প্রত্যেকটা পার্ট যখন আমরা এখানে ক্লাস করব, প্রত্যেকটা পার্ট ধরে ধরে প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা পুরোপুরি মাথায় বসিয়ে নেব, যে কী কী জায়গা আছে, কী কীভাবে আছে, ইচ অ্যান্ড এভরিথিং ইন মাইনিউট ডিটেলস আমরা করব। আমি প্রত্যেকটার এগেনস্ট এখানে এক্সপ্লেনেশন দিতে দিতে যাব, যাতে না তোমাদের কনফিউশন হয়। যদি কনফিউশন তারপরেও থাকে, ইউ ক্যান অলওয়েজ আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স of the Rise Smart Bangla channel. Okay, দেখো letter should be written within 150 words. Yeah, letter writing এর কিন্তু ওয়ার্ড লিমিটটাই 150,
প্লিজ রিমেম্বার এখানে তিনটে জিনিস, সেটা হচ্ছে অফিসিয়াল লেটার, মানে হোয়াট এভার মে বি ইট, ওকে, অফিসিয়াল লেটারই লিখছো, এডিটোরিয়াল লিখছো মানে নিউজ পেপার এডিটরকে যখন লিখছো, বা ইউ আর রাইটিং ইনফর্মাল, ওকে, তিনটের ক্ষেত্রেই কিন্তু ওয়ার্ড লিমিটটা সেম, দ্যাট ইজ 150 প্লাস মাইনাস 10% একটা থাকবে, কিন্তু ওয়ার্ড লিমিটটা ইজ অলওয়েজ 150, ওকে। দেন ইন কেস অফ ওয়ার্ড লিমিট আ রিল্যাক্সেশন অফ প্লাস মাইনাস 10% ইজ অলওয়েজ অ্যালাউড। মানেটা কি, কথাটার মানেটা কি, ম্যাক্সিমাম লেখা যাবে 165, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, মিনিমাম লিমিটটা হচ্ছে 135, মিনিমাম লিমিটটা হচ্ছে 135, ওকে, ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 165, মিনিমাম লিমিটটা হচ্ছে 135, ওকে। যেমন 165-এর বেশি লিখলেও মার্কস উইল বি ডিডাক্টেড, 135-এর কম লিখলেও মার্কস উইল বি ডিডাক্টেড। নেমস অফ রিয়েল প্লেসেস অ্যান্ড পার্সনস ক্যানট বি ইউজড ইন দ্য ফরম্যাট পার্ট অফ লেটার। লেটারে কখনো জায়গা বা মানুষের নাম ফরম্যাট পার্টে রিয়েল লেখা যায় না। আচ্ছা, এখানে অনেকের কনফিউশন হয়, এডিটোরিয়াল লেটার, এটা আরও ডিটেলসে বলবো, এখন জাস্ট বলে রাখছি, সেটা হচ্ছে অনেকেই বলে যে নিউজ পেপারের ফরম্যাটে যেহেতু বলি যে রিয়েল নিউজ পেপারের নেম ইউজ করা যাবে না, যে ফরম্যাটটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজড সিন্স 2014, তো অনেক ক্যান্ডিডেটরাই অ্যাসপিরেন্টরাই জিজ্ঞেস করে যে তাহলে সোর্স অফ ইনফরমেশন হিসেবে কি কোনো নিউজ পেপারের নাম দিতে পারি নাকি এবিসি লিখবো? না, সেখানে কোনো রিয়েল নিউজ পেপারের নামই দেবে, কারণ এই যে এবিসি, পিকিউ আর এই যে লেটার্সের কথা আমি বলছি, কনজিকিউটিভ লেটার্স, এইগুলো হচ্ছে ভ্যালিড ওনলি অ্যান্ড ওনলি ফর দ্য ফরম্যাট পার্ট, ওকে। যেমন এই যে দেখো, নেমস অফ রিয়েল প্লেসেস অ্যান্ড পার্সনস ক্যানট বি ইউজড, তার জায়গায় উই ইউজ XYZ, XYZ আমরা ইউজ করি মানে কি বলতো, উই অলওয়েজ ইউজ 3 letters অ্যান্ড 3 consecutive letters, মানে সে ফর এক্সাম্পল ABC, বা ধরো PQR, বা ধরো XYZ, এই ধরনেরগুলো আমরা ব্যবহার করি। প্লিজ রিমেম্বার, ওকে, যে সবসময় 3 letters অ্যান্ড 3 consecutive letters ইউজ হয়। এইখানে কেন 3টে লেটার ইউজ করতে হয় আর কেন 3টে কনজিকিউটিভ লেটার ইউজ করতে হয়, টু বি ভেরি অনেস্ট আই মাইসেলফ ডোন্ট নো, বাট দ্যাটস এ রুল, ওকে। আফটার দ্যাট মুভিং অন, বাই ডিফল্ট উই ক্যান অলসো ইউজ দ্য নেম অফ কলকাতা ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল এক্সামস। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল এক্সামসের ক্ষেত্রে কলকাতা নামটা দিয়েও লেখা যায় ফরম্যাট পার্টে, সেটা দেখাবো। এটাই মনে হতেই পারে কারুর যে আমার বাড়ি তো বর্ধমান, বা আমার বাড়ি তো শিলিগুড়ি, আমার বাড়ি তো কোচবিহার, আমি কেন কলকাতা লিখব? এটা হচ্ছে বাই ডিফল্ট ইউজ করা যায় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায়, নামটা ইউজ করা যায় অ্যাজ কলকাতা, ওকে। ডাজেন্ট ম্যাটার তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপিয়ার করছো, ইউ ক্যান ইউজ দিস নেম। ইন দ্য সেম ওয়ে সেন্ট্রাল বা ব্যাঙ্কিং এক্সামিনেশনসের ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করতে পারি নিউ দিল্লি, আমরা সবসময় ইউজ করতে পারি নিউ দিল্লি। ডাজেন্ট ম্যাটার ফ্রম উইচ স্টেট অফ ইন্ডিয়া ইউ আর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম, ভারতের কোন রাজ্য থেকে কোন স্টেট থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেটা ম্যাটার করে না, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট তুমি নিউ দিল্লি লিখতে পারো। ইন কেস অফ সেন্ট্রাল অ্যান্ড ব্যাঙ্কিং এক্সামিনেশনস, কোথায়? সেন্ডার আর রিসিভার্স অ্যাড্রেস কলামে। এই সেন্ডার আর রিসিভার অ্যাড্রেস কলামটা কি, ডেফিনেটলি নেক্সট স্লাইডে গিয়ে আমরা দেখব। আচ্ছা, পরের পয়েন্টটা দেখো, দিস ইজ ইন্টারেস্টিং, that is both the senders and the receiver's address should be present in the format part. Definitely সব সময় sender address আর receiver's address format পার্টে দেওয়া থাকবে except exceptional cases। এই জায়গাটা অনেকেরই মনে প্রশ্ন জাগে যে এক্স্যাক্টলি হোয়াট উই মিন বাই এক্সেপ্ট এক্সেপশনাল কেসেস হিয়ার। আচ্ছা, এক্সেপ্ট এক্সেপশনাল কেসেস কথাটার মানে সহজভাবে বলতে গেলে, ধরো 2021-এ যে চিঠিটা এসেছিল না, যেটা বললাম একটু আগে WBCS মেন্সে, যে রাইট আ লেটার টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, যখন তুমি কলেজ প্রিন্সিপালকে চিঠিটা লিখছো, একটু ঠান্ডা মাথায় ভেবে বলো, তখন তুমি কি হিসেবে লিখছো, মানে কি আইডেন্টিটি হিসেবে লিখছো, যে মানে জাস্ট আ নর্মাল সিটিজেন যে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে, নাকি অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্যাট কলেজ? একটু ভেবে দেখো, আনসারটা ডেফিনেটলি নিশ্চয়ই তোমাদেরও বেরোবে অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্যাট কলেজ। তো কলেজের স্টুডেন্ট হিসেবে কলেজেরই প্রিন্সিপালকে যখন চিঠি লিখছো, তখন ডেফিনেটলি সেখানে সেন্ডার্স অ্যাড্রেসের কোনো জায়গায় নেই, তখন শুধু রিসিভার্স অ্যাড্রেসই থাকবে। সেন্ডার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস দুটোই থাকলে ফরম্যাটটা কী হয়, আর শুধু রিসিভার অ্যাড্রেস থাকলে ফরম্যাটটা কী হয়, দুটোই আজকে আলোচনা করে দেবো, ওকে, নো ইস্যুজ অ্যাবাউট দ্যাট। তো সবসময় মনে রাখবে, এটা আমি আরেকটু এগোবো যখন, তখন সেই জায়গাটার উপরে দেখাবো যে যখন আমরা এমন কোনো পার্টের উপরে কাজ করি যেখানে একই কোম্পানি বা একই কলেজ থেকে কেউ অন্য কোনো অথরিটিকে, একই কলেজ বা একই স্কুল একই কোম্পানিতে কেউ একজন অন্য কোনো অথরিটিকে চিঠি লিখছে, তখন আমরা সেন্ডার্স অ্যাড্রেসটাকে অমিট করি। অফকোর্স আরও ডিটেলসে একটু পরেই আলোচনা করছি। পিনকোড মাস্ট নেভার বি রিয়েল। পিনকোড দুভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? একটা হচ্ছে ওই 3 কনজিকিউটিভ লেটার্স,
না হলে 6 কনজিকিউটিভ ডিজিটস, 3 কনজিকিউটিভ লেটার্স অথবা 6 কনজিকিউটিভ ডিজিটস। মানে কি বলতো, সহজভাবে বলতে গেলে সেটা হচ্ছে, ধরো তুমি হয় পিনকোড হিসেবে এরম 3টে লেটার লিখলে XYZ, আই হোপ বুঝতে পারছো কি বলছি, 3টে লেটার লিখলে XYZ, না হলে 6টা কনজিকিউটিভ ডিজিট দিলে। মানে কি, ধরা যাক তুমি লিখলে 1 2 3 4 5 6, ওকে 1 2 3 4 5 6। আবার এটা তো স্ট্রেট কাউন্টিং বলে, এই যে 1 2 3 4 5 6 বলে লিখলাম, এটাকে স্ট্রেট কাউন্ট বলে। এটার তুমি ব্যাক কাউন্টও করতে পারো। ব্যাক কাউন্ট করতে পারো মানে 6 5 4 3 2 1, সেটাও লিখতে পারো। ওকে, তারপরে লাস্ট হচ্ছে ডেট শুড বি মেনশনড ইন দ্য লেটার। এটা হচ্ছে জাস্ট ফার্স্ট পার্টটা গেল রুলস অফ অফিসিয়াল লেটারে। এবারে সেকেন্ড পার্টটা এগোচ্ছি। আই হোপ এটা অবধি বুঝতে পেরেছো। এগোলাম। ওকে, সো দ্য থিং ইজ, এই জিনিসগুলো চলছে লাইক ফুড এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি আছে। সেই কোর্সগুলো সম্বন্ধে বা ভর্তি হতে চাইলে লাইক দিস ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ রাইস, যেটা ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট। এবং সেটা ছাড়া ডেফিনেটলি ইউটিউব, মানে তো এখানেই যে চ্যানেলটা ফলো করছো, ফেসবুক, ইনস্টা, টেলিগ্রাম, সব জায়গাতেই, লিঙ্কডইন, সব জায়গাতেই লাইক you can get access to rice. But let's move on to the next one, that is putting the word date before writing down the actual date is optional. আচ্ছা, এটা অনেকেই জিজ্ঞেস করে। এটা যখন আমি ফরম্যাট পার্টটা দেখাচ্ছি তখন এটা আরও ডিটেলসে আলোচনা করব যে ডেট বসানোর আগে ডেট কথাটা লিখতে হয় কিনা। আমি তার উত্তরে বারবারই বলি যে ধরা যাক আজকে, যেমন আজকে কথার কথা বলছি, তুমি কোনো একটা লেটার লিখেছো সে অন 30th নভেম্বর, ওকে, সো তুমি ডেট বলে 30th নভেম্বর লিখলেও যা বোঝা যাবে, না করলেও সেটাই বোঝা যাবে। ওকে, মানে ডেট কথাটা মেনশন করাটা ম্যান্ডেটারি নয়, সেটা আরও ডিটেলসে আলোচনা করব। দ্য সাবজেক্ট লাইন মাস্ট বি শর্ট অ্যান্ড প্রিসাইজ। সাবজেক্ট সবসময় খুব ছোট হবে। সাবজেক্টের রুলসগুলো একটু পরেই আলোচনা করছি। অলওয়েজ ইউজ বিগিনিং অ্যান্ড এন্ডিং স্যালিউটেশন। কোনটাকে বিগিনিং স্যালিউটেশন বলছে, কোনটাকে এন্ডিং স্যালিউটেশন বলছে, ডেফিনেটলি আমরা সেটা করব। এই জায়গাগুলো দেওয়াটা খুব ম্যান্ডেটারি। লেটার মাস্ট আইডিয়ালি ক্যারি অনলি 3 প্যারাস। দেখো, যদি অ্যাসপিরেন্ট, ইফ অ্যান অ্যাসপিরেন্ট উইশেস, তাহলে কিন্তু হি অর শি ক্যান ইউজ মোর দ্যান 3 প্যারাস। 3টের বেশি প্যারা ব্যবহার করতেই পারে। বাট প্লিজ অ্যাসপিরেন্টস রিমেম্বার, আমি সবসময় বলি লেটার রাইটিংকে 3টে প্যারাতেই ভাগ করো। কেন জানো তো, যত এটাকে ক্যাটাগরিক্যালি প্রিসাইজ জায়গায় করবে তত মার্কস ভালো উঠবে। আজকে কিন্তু WBCS এর মতো পরীক্ষায় তুমি যদি খুব স্ট্রাকচারালি সুন্দরভাবে লেটার রাইটিংটা করে আসতে পারো, ইউ ক্যান অ্যাকচুয়ালি স্কোর মোর দ্যান 31 আউট অফ 40 ইন দ্য লেটার রাইটিং পার্ট। যে কারণে এই জায়গাটা নিয়ে একটু কেয়ারফুল হওয়াটা ভালো। ওকে, সো এইখানে হচ্ছে প্যারা 3টে হবে, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। চাইলে তুমি বাড়াতেই পারো, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু চেষ্টা করবে 3টে প্যারার মধ্যে লেটারটাকে এন্ড করার। উই মাস্ট ইউজ ফর্মাল ইংলিশ ইন অফিসিয়াল লেটার পার্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। শুধু ফর্মাল ইংলিশ ইউজ করা যায়। এখানে কি কি ব্যবহার করা যাবে না, শর্ট ফর্মস ইউজ করা যায় না। শর্ট ফর্মস মানে কি, সহজভাবে বলতে গেলে শর্ট ফর্মস ইউজ করবে না মানে, ধরো তুমি ডু নটকে ডোন্ট বলে এখানে লিখবে না, এটা উচিত নয়। ওকে, কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ধরো ওই যে হোয়াটসঅ্যাপ, বাডি অ্যান্ড অল দ্যাট স্টাফ, ধরো হোয়াটসঅ্যাপ, এগুলো তুমি ইনফর্মাল লেটারে ব্যবহার করতে পারো, বাট নেভার ইন কেস অফ ফর্মাল অর অফিসিয়াল লেটার্স। ওকে, তো এই ধরনের এক্সপ্রেশনসগুলো একদমই ব্যবহার করবে না, এগুলোকে যতটা পারবে অ্যাভয়েড করবে। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাহলে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাচ্ছে না, শর্ট ফর্মস ইউজ করা যাচ্ছে না। আচ্ছা, আর কি ইউজ করা যাচ্ছে না, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোনো ধরনের লেটারেই ইউজ করা যায় না। সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজ, এখন আমি প্রচণ্ড বেশি লেখাতে পাচ্ছি এই জিনিসটা, প্রচুর ক্যান্ডিডেটদের মধ্যে, প্রচুর অ্যাসপিরেন্টরা সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছে। প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজ বলতে এখানে আমরা খুব সহজভাবে কাকে বুঝছি, ধরা যাক আমি এরকম প্রচুর ক্যান্ডিডেট পাই যারা বিকজকে লিখছে এরকমভাবে। ওকে, বা ধরো যেভাবে হোয়াটসঅ্যাপে আসে আমাদের কাছে, গুড নাইট মানে হচ্ছে GDNI8, ওকে, দ্যাটস সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজ, ইউজ করা যায় না। বা এটা খুব কমন সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজ, যেটা প্রচুর ছেলেমেয়েদের খাতায় আমি আজকাল পাই এবং আমি খুব অবাক হই। HMM, এই ধরনের কথাগুলো প্লিজ ইউজ করো না। জাতীয় কথা, ওই হোয়াটসঅ্যাপে HMM জাতীয় কথা হোয়াটসঅ্যাপেই খুব এফেক্টিভ, কিন্তু বাস্তবে
লেখার সময় কিন্তু নয়। সো প্লিজ বি অ্যাওয়্যার অফ দিস। ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসিয়াল লেটার শুড বি লুসিড অ্যান্ড ট্রান্সপারেন্ট। ভাষা হালকা হবে এবং স্পষ্ট হবে। নো ডাইগ্রেশন ফ্রম দ্য গিভেন টপিক ইজ অ্যালাউড। ডাইগ্রেশন মানে যে মূল বিষয়বস্তুটা নিয়ে কথা বলতে বলা হয়েছে, যেটা সাবজেক্ট নিয়ে কথা বলতে বলা হয়েছে, তার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ, দিস ইজ নট অ্যালাউড। দিস আর দ্য বেসিক ডাইনামিক্স অফ অফিসিয়াল লেটার দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড। আচ্ছা, যতই বলা হোক ল্যাঙ্গুয়েজ শুড বি লুসিড অ্যান্ড ট্রান্সপারেন্ট, ভাষা হালকা হবে, ভাষা স্পষ্ট হবে, তার মানে এটা নয় আই সি ইউ সি আই গো ইউ গো এরম ধরনের কিছু আমরা লিখব। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। I hope I am clear here. That is the format of official letter. This is the last slide for the day. আজকে যেটা বলেইছিলাম ছোট্ট ছোট্ট সেশনস হবে। এই সেশনটা শুধুমাত্র একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া দেওয়া তোমাদেরকে, যে এইরকম ক্লাস শুরু হচ্ছে এটা নিয়ে আলোচনা করা, অ্যান্ড অফকোর্স অফিসিয়াল লেটার জিনিসটা কি খায় না মাথায় দেয় তার ফরম্যাটটা অবধি করা। তো দেখো এখানে ফরম্যাট যেটা বলছিলাম সেটা যদি একটু ডিটেলস এখানে বোঝাই, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ফরম্যাট অফ অফিসিয়াল লেটার বলতে ফার্স্টেই কী থাকবে, দিস ইজ দ্য সেন্ডার্স অ্যাড্রেস পার্ট। ওকে, যারা অলরেডি ক্লাস করেছো তারা জানো এসএ মানে আমি যখনই লিখি মানে সাউথ আফ্রিকা নয়, এসএ মানে হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। আচ্ছা, সেন্ডার্স অ্যাড্রেসের ক্ষেত্রে কি করতে পারো, আমি এবিসি চুজ করেছি তার মানে তোমাকেও এবিসি চুজ করতে হবে তার কোনো মানে নেই। তুমি অন্য কোনো তিনটে লেটার, তিনটে কনজিকিউটিভ লেটার নাও। তারপরে হচ্ছে লোক্যালিটি, এরিয়া, রোড, স্ট্রিট, অ্যাভিনিউ, পাঁচটার মধ্যে যে কোনো একটা। ওকে, প্লিজ মনে রেখো এখানে এই যে অবলিক সাইনগুলো দেওয়া হচ্ছে, অবলিক মানে বেসিক্যালি হচ্ছে কিন্তু অর, তার মানে এর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করছি, প্রত্যেকটা নয়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে এই যে পার্টটা আছে না, এই পার্টটা একটু দেখো অ্যাসপিরেন্টস, এই পার্টটাকে বলা হয় বেসিক্যালি তোমার সেন্ডার্স প্লেস। ওকে, ওপরেরটা ছিল অ্যাড্রেস, এটা হচ্ছে সেন্ডার্স প্লেস। পুরোটাকেই একসাথে সেন্ডার্স অ্যাড্রেসই বলে, কিন্তু আমরা যদি আরও ভাঙতে চাই তাহলে এই পার্টটাকে সেন্ডার্স প্লেসও বলা হয়। আচ্ছা, কি কি লিখতে পারো, যেটা আগেই বলছিলাম কলকাতা লেখা যেতে পারে। কলকাতা যদি তুমি লেখো তাহলে অফকোর্স কোথাকার পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল। নিউ দিল্লির পরীক্ষা হলে, নিউ দিল্লি কোথায় কোথায় লিখতে পারো, সেন্ট্রালের পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষায় তুমি লিখতে পারো নিউ দিল্লি। আচ্ছা, আর ডিইএফসিটি তুমি ওয়েস্ট বেঙ্গলেও লিখতে পারো, সেন্ট্রালেও লিখতে পারো। অনেকেই এখানে বলে যে সিটি কেন লিখবো, ভিলেজ কেন লিখবো না। কোয়েশ্চেন পেপার যদি ডিমান্ড করে ভিলেজ লিখতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। যদি ডিমান্ড না করে তাহলে বলা হয় সবসময় সিটিটাই লেখা ভালো, সিটি ওয়ার্ডটাই লেখা ভালো। এখানে শহর গ্রাম তাদের মধ্যে কোনো বিরোধিতা তৈরি এরকম কোনো গল্প নেই। ইউজুয়ালি বলা হয় দ্যাটস দ্য নর্ম, সো গো ফর দ্যাট। আর প্লিজ মনে রাখবে এই যে এরকম ডিটেলস আমি ফরম্যাটটা করানোর চেষ্টা করছি তার পেছনে কিন্তু কারণটা কি, usually মনে রাখবে format carries 15% of the total marks, 15% of the total marks ফরম্যাটে থাকে। 15% of the total marks ফরম্যাটে থাকে মানে কি, WBCS এর মতো কোনো একটা পরীক্ষায়, WBCS এর মতো কোনো একটা পরীক্ষায় যেখানে 40 আছে লেটারে, সেখানে মাথায় রাখতে হবে 6-এর মতো থাকবে কিন্তু আউট অফ 40, আউট অফ 40 6-এর মতো থাকবে কিন্তু ফরম্যাটে। এসএসসি ফেজ এক্সামের মতো একটা পরীক্ষায়, এসএসসি ফেজ এক্সামের মতো একটা পরীক্ষায় মনে রাখবে ফরম্যাটে থাকবে 8 আউট অফ 50, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন। ওকে, প্লিজ এই জায়গাগুলো একটু মাথায় রাখাটা দরকার। এগোলাম, মুভিং অন। আফটার দ্যাট হচ্ছে ডেট। ডেট মানে অলওয়েজ দ্য কারেন্ট ডেট, যেদিনকে পরীক্ষা দেবো সেদিনের তারিখ বসাবো। সে ফর এক্সাম্পল, just a minute, সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা 3 তারিখে 3 ডিসেম্বর যদি এই লেটারটা লিখি, 3 ডিসেম্বর যদি এই লেটারটা লিখি তাহলে তারিখটা কী বসাবো, আমি 3 ডিসেম্বর 2023 একটা মডেল ধরে বলছি এটা, ঠিক আছে। 3 ডিসেম্বর 2023 হলে ডেটটা কীভাবে লেখা যেত প্লিজ মাথায় রেখো। হোয়াট আর দ্য ভেরিয়াস ফরম্যাটস অফ রাইটিং দিস, একটা হচ্ছে এইটা, ফার্স্ট হচ্ছে এইটা। ওকে, সেকেন্ড কি, এটা ছাড়া আর কীভাবে লেখা যেত, 03.12.2023 এটাও লেখা যেত। আর কীভাবে লেখা যেত, 3 ডিসেম্বর 3
2023 এটাও লেখা যেত। আর কিভাবে লেখা যেত? 03122023 প্রত্যেকটা ফরম্যাট কিন্তু এখানে কারেক্ট, প্রত্যেকটা ডেটের ফরম্যাট এখানে কারেক্ট। যদি 3rd ডিসেম্বর আমরা ধরি, বারবার বলছি প্লিজ প্লিজ এই ফ্যাক্টরটা মনে রেখো, ডেট মানে অলওয়েজ কারেন্ট ডেট। কেন ফরম্যাট পার্টটা এতটা ভালো করে বোঝা দরকার লেটার রাইটিংয়ের ক্ষেত্রে? কারণ প্লিজ ডোন্ট ডু এনিথিং স্টুপিড টু লুজ মার্কস অন দ্য ফরম্যাট পার্ট। ফরম্যাট পার্টে মার্কস হারিও না, প্লিজ ডোন্ট ডু এনিথিং স্টুপিড। ওকে, আচ্ছা আমি এগোলাম। মুভিং অন টু দ্য নেক্সট সেকশন, দ্যাট ইজ লাইক রিসিভার্স অ্যাড্রেস। এই যে পার্টটা আছে এবার, এই পার্টটাকে বলে রিসিভার্স অ্যাড্রেস। এই পুরো জায়গাটা দেখো, দিস ইজ রিসিভার্স অ্যাড্রেস। আচ্ছা এখানে মনে রেখো, এখানে মনে রেখো পিনকোডের কথাটা দুটোর ক্ষেত্রেই। হয় তুমি 3টে কনজিকিউটিভ লেটার ব্যবহার করছো, নাহলে 6টা কনজিকিউটিভ ডিজিট ব্যবহার করছো। হয় 3টে কনজিকিউটিভ লেটার, নাহলে 6টা কনজিকিউটিভ ডিজিট। আচ্ছা এখানে হচ্ছে স্পেস 2 এর পরে বলে রাখি, কারণ এই দুটো জিনিস ইন্টার রিলেটেড দেখাবো। সেটা হচ্ছে এই যে রিসিভার্স অ্যাড্রেসে, এটা হচ্ছে রেফারেন্স টু কনসার্নড অথরিটি। মানে কি বলো তো, ধরা যাক আমি কথার কথা বলছি, তোমাকে বলেছে রাইট এ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন। অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন, তাহলে কী করবো এখানে আমরা? সিম্পলি এখানে লিখে দেবো দ্য অফিসার ইন চার্জ। এখানে কি বলেছে? কনসার্নড অথরিটি, মানে এক্স্যাক্টলি কাকে চিঠিটা লিখছি সেই মানে তার রেফারেন্সটা দাও। অফকোর্স এখানে রেফারেন্সটা হচ্ছে দ্য অফিসার ইন চার্জ, এখানে অফকোর্স রেফারেন্সটা হচ্ছে দ্য অফিসার ইন চার্জ। তারপরে কি বলেছে? এমএনও বলে একটা, তুমি এখানে আমি এমএনও বলছি, তার মানে তোমাকেও বলতে হবে, তার কোনো মানে নেই, প্লিজ রিমেম্বার। সেটা হচ্ছে তারপরে কি লিখছো? নেম অফ কোম্পানি, অর্গানাইজেশন আর ইনস্টিটিউট। এখানে যদি যেহেতু পুলিশ স্টেশন বলছি, তাহলে এমএনওর পরে কি বসবে? যেহেতু লোকাল পুলিশকে চিঠিটা লিখছো, এমএনওর পরে কি বসে যাবে? পুলিশ স্টেশন, তাই তো? পুলিশ স্টেশন ওয়ার্ডটা বসে যাবে, রাইট? আচ্ছা তারপরে কলকাতা, নিউ দিল্লি বা ডিএফসিটি হোয়াট এভার। এখানে প্লিজ একটা জিনিস মনে রাখবে অ্যাসপিরেন্টস, রাদার দুটো জিনিস এখানে মনে রাখার চেষ্টা করবে। সেটা কি? নাম্বার 1 ইজ, জাস্ট আ মিনিট, এখানে দুটো জিনিস মনে রাখার চেষ্টা করবে প্লিজ। নাম্বার 1 ইজ হোয়াট? দ্যাট প্রথমেই মনে রাখার চেষ্টা করবে যে তুমি যদি ওপরে কলকাতা দাও, যদি না তোমায় বলে আউটসাইড ইউর সিটি, তাহলে তুমি যদি ওপরে কলকাতা দাও, তোমাকে এখানেও কলকাতাই দিতে হবে। তুমি ওপরে কলকাতা দিলে তোমায় এখানেও কলকাতা দিতে হবে। সেকেন্ড, কলকাতা দিচ্ছ, তোমায় কলকাতা দিতে হবে। সেকেন্ড কি বললাম? নিউ দিল্লি থাকলে, এখানে যদি নিউ দিল্লি দিয়ে থাকো, তাহলে তোমায় এখানেও নিউ দিল্লি দিতে হবে। এখানে যদি ডিএফ সিটি বলে কিছু দিয়ে থাকো, এখানেও তোমায় ডিএফ সিটি দিতে হবে। অর্থাৎ ওপরে যেটা লিখছো নিচেও সেটাই দিতে হবে। তারপরে পিনকোড, পিনকোড ডেফিনেটলি যদি 3টে করে লেটার দাও, তাহলে আলাদা আলাদা হবে। প্লিজ মনে রেখো, এখানে যদি 3টে লেটার দিয়ে থাকো, তাহলে এখানে এসেও তুমি 3টে লেটারই দেবে। এখানে যদি 6টা ডিজিট দিয়ে থাকো, এখানে এসেও 6টা ডিজিট দেবে। ডিজিটের ক্ষেত্রে মনে রাখবে ব্যাক কাউন্টিং চলে, লেটারের ক্ষেত্রে চলে না। মানে কি বলতে চাইছি, XYZ তুমি ZYX লিখতে পারো না, দ্যাটস ইনকারেক্ট। কিন্তু 1 2 3 4 5 6 যেখানে লিখেছো, তার নিচে এসে পরের পিনকোডটা তুমি এখানে যেটা দেয়া আছে, মানে 654321, এটা কিন্তু তুমি লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, সো দ্যাটস দ্য ম্যাটার ফ্রম দ্য রিসিভার্স অ্যাড্রেস এন্ড। আচ্ছা তারপরে একটা স্পেস দিয়ে আমরা আসবো সাবজেক্টে, আর এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা অনেক কিছু ফ্যাক্টর মনে রাখতে হবে ফ্রম দ্য সাবজেক্ট পার্ট। দ্যাট ইজ, সাবজেক্ট পার্টটা থেকে অনেকগুলো জায়গা মনে রাখতে হবে। সেটা কি? দেখো সাবজেক্ট পার্ট থেকে আমাদের কী কী মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ডোন্ট আন্ডারলাইন। সাবজেক্ট আমরা কখনো আন্ডারলাইন করতে পারি না। দিস ইজ 1। এটা ছাড়া কি খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাসপিরেন্টস প্লিজ রিমেম্বার এই সেকেন্ড পয়েন্টটা, কান্ট বি আ কমপ্লিট সেন্টেন্স। কান্ট বি আ কমপ্লিট সেন্টেন্স মানে কি? কোনো ফাইনাইট ভার্ব ইউজ হবে না।
এটা আমি আলোচনা করব এখানে ক্লাসের মধ্যে। ফাইনাইট, নন ফাইনাইট, সেন্টেন্স কনস্ট্রাকশন সব কিছুর উপরে হবে। কান্ট বি আ কমপ্লিট সেন্টেন্স, ওকে, প্লিজ রিমেম্বার। আর সাবজেক্টের নাম্বার 3 বলতে কি, সাবজেক্টের রুল নাম্বার 3 বলতে কি, এটা অনেকেই ভুল করে। ম্যাক্সিমাম 5 থেকে 7টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 5 থেকে 7টা ওয়ার্ড, তার বেশি ওয়ার্ডস কিন্তু ইউজ করা যায় না। বিশাল বড় একটা সেন্টেন্স লিখে দিলে নাম্বার কিন্তু কাটে। অ্যান্ড দিস ইজ দ্য হাইলাইট অফ দ্য এন্টায়ার থিং, যার জন্য এটা বড় করে লিখেছে। এটা কিন্তু হাইলাইট অফ দ্য 3 রুলস, ওকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল 3টের মধ্যে। নেক্সট এগোলাম। রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম, এখানে প্লিজ রিমেম্বার অ্যাসপিরেন্টস যে কিছু কিছু ক্ষেত্র হবে যেখানে আমাদের রেসপেক্টেড না লিখলেও চলবে অফিসিয়াল লেটারে। সেগুলো কি, যখন লেটার ক্লাসিফিকেশনের প্রত্যেকটা জায়গা ধরে আলাদা আলাদা করে পরের সেশনগুলো থেকে করাবো তখন আমি আলোচনা করব। বাট ফর দ্য টাইম বিং মনে রাখো রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম লেখা যায়, কিন্তু প্লিজ রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ রেসপেক্ট, আইদার তুমি রেসপেক্টেড স্যার লিখছো না হলে তুমি রেসপেক্টেড ম্যাডাম লিখছো। বাট প্লিজ রিমেম্বার দ্যাট কোনো দিন লেখাতে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম এই কথাটা কিন্তু লেখা যায় না। রেসপেক্টেড স্যার অর ম্যাডাম এই কথাটা কিন্তু ইউজ করা যায় না। হয় তোমাকে রেসপেক্টেড স্যার ইউজ করতে হয়, নাহলে তোমাকে রেসপেক্টেড ম্যাডাম ইউজ করতে হয়, ওকে। কেন, তার পেছনে কারণটা কি? মনে রাখবে তুমি চিঠিটা কোনো একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করছো। এখন এখান থেকে অনেকেই প্রশ্ন করে যে ধরা যাক আমি সেই কনসার্ন অথরিটি স্যার না ম্যাডাম জানি না, তাহলে কি করব? প্লিজ রিমেম্বার ইন অল দোজ কেসেস আমরা রেসপেক্টেড স্যার লিখি। ঠিক জাস্ট দ্য ওয়ে ইউনিভার্সাল প্রোনাউন ফাংশনস, যে হি দিয়ে ম্যাসকিউলাইন ফেমিনাইন দুটোই বোঝানো যায় when the gender is not ascertained, ঠিক সেরকমভাবেই যখন উই আর নট শিওর কোন অথরিটিকে চিঠি লিখছি তখন আমরা রেসপেক্টেড স্যার লিখি। দ্যাট মে রেফার টু দ্য পার্সন হু ইজ ইন পজিশন, তার জন্য দ্যাট মে রেফার টু মেল অর ফিমেল, ওকে, বোথ আর অ্যাকসেপ্টেড, নো ইস্যুস। আফটার দ্যাট 3টে প্যারা, ইন্ট্রো, বডি, কনক্লুশন। মনে রাখবে যেটা প্রথম থেকে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটার পরে না একটা করে গ্যাপ দেওয়া আছে, একটা করে গ্যাপ দেওয়া আছে, যেটা আমি বারবার বলি যে প্লিজ রিমেম্বার এই যে গ্যাপসগুলো আছে, গ্যাপস মানে হচ্ছে একটা লাইন জাস্ট আমরা লিভ করছি, গ্যাপসগুলো মানে হচ্ছে একটা লাইন জাস্ট আমরা লিভ করছি, আমরা এতটাও গ্যাপ দেবো না যে একটা অ্যাক্সিস মল তোলা যাবে সেখানে, ওকে। তারপরে বডি, দেন আফটার গ্যাপ কনক্লুশন, ওকে। তারপরে হচ্ছে উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, এটা প্রচুর ক্যান্ডিডেটসরা একটুখানি সমস্যা করে ফেলে। এখানে না ডাবল স্যালিউটেশন অ্যাভয়েড করো, অ্যাভয়েড ডাবল স্যালিউটেশন। সে ফর এক্সাম্পল তুমি এখানে লিখলে ফার্স্টে ইয়োর সিনসিয়ারলি, তুমি ফার্স্টে এখানে লিখলে ইয়োর সিনসিয়ারলি, তারপরে তুমি লিখলে উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস পরের লাইনে এসে। এই জিনিসটাকে পারলে অ্যাভয়েড করো, এটাকে বলে ডাবল স্যালিউটেশন। ইন্ট্রোডাকশানেও কি আমরা কখনো লিখি, মানে ধরা যাক ইন্ট্রোডাকশানে কি কখনো এরকম হয় যে আমি লিখলাম এস্টিমড স্যার, তারপরের লাইনে এসে লিখলাম রেসপেক্টেড স্যার, তারপরের লাইন থেকে লেটার শুরু হলো। এটা তো আমরা কখনো করি না, না? দিস ইজ ইনকারেক্ট। কেন ইনকারেক্ট বলো তো? দিস ইজ ডাবল স্যালিউটেশন। ইন দ্য সেম ওয়ে ইয়োর্স সিনসিয়ারলি কমা দিয়ে পরের লাইনে এসে উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। অ্যাভয়েড করো এই ধরনের জিনিস করা, কারণ এটাকে ডাবল স্যালিউটেশন বলে, ওকে। সিঙ্গেল রাখো, সিম্পলি উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লেখো, বা যদি অতটাও লিখতে হাত ব্যথা করে সিম্পলি রিগার্ডস লিখে বেরিয়ে আসো। কেউ তার জন্য নাম্বার ডিডাকশন বা সাবস্ট্রাকশনের জায়গা আসে না, ওকে। আফটার দ্যাট অফকোর্স উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লেখার পরে সেন্ডার্স নেম, অফকোর্স লাস্টে গিয়ে সেন্ডার্স নেম, দিস ইজ সেন্ডার্স নেম, একদম লাস্টে এই যে জিএইচআই বলে আছে এটা হচ্ছে সেন্ডার্স নেম। আচ্ছা, সেন্ডার্স নেম মানেও কিন্তু প্লিজ নিজের নাম নয়, 3 letters and 3 consecutive letters, 3টে লেটার 3টে কনজিকিউটিভ লেটার, দ্যাট ইজ সেন্ডার্স নেম, ওকে। দ্যাট ইজ দ্য বেসিক ফরম্যাট। এখানে একটা জিনিস নিয়ে প্রশ্ন হতে পারে, জাস্ট আ মিনিট,
সেটা হচ্ছে আমার যে জায়গাটা আরেকটা ছোট্ট কথা বলার আছে এখান থেকে, সেটা প্লিজ মনে রাখো, দ্যাট ইজ লাইক এই যে 3টে করে কনজিকিউটিভ লেটারের সেটটা না, প্রত্যেকটা আলাদা আলাদা হয়। মানে ধরো এখানে দিয়েছে ABC, এখানে আছে DEF, এখানে আছে MNO, এখানে তাই কিন্তু GHI। মানে আমি যেটা বলতে চাইছি, ধরো তুমি ওপরেও লিখেছো ABC লোক্যালিটি, নিচে এসে আবার লিখলে ABC, মানে উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস ABC, সেটা কিন্তু হয় না। কেন বলো তো? মানে জায়গার নাম, মানুষের নাম এভাবে আমরা একদিনে, মানে ধরা যাক কারোর নাম তো আর ডায়মন্ড হারবার দাস হবে না, তাই না? তো এই যে 3টে করে কনজিকিউটিভ লেটারের সেটগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে। সো দিস ইজ দ্য বেসিক ফরম্যাট অফ অফিসিয়াল লেটার বেসড অন উইচ আমরা পরের দিন থেকে ক্লাস শুরু করব। আমাদের নেক্সট সেশন যেটা থাকবে ফর্মাল, আই মিন টু সে অফিসিয়াল লেটারের ওপরেই থাকবে। এবং আমরা কি করে বুঝবো অফিসিয়াল লেটারকে কি করে হ্যান্ডেল করতে হয়, সেই পুরো জায়গাটা পরের দিনের ক্লাসে আমি ডেফিনেটলি আলোচনা করব। এখানে পুরো জিনিসটা থেকে আমার আরেকটা ছোট্ট জিনিস বলার আছে, দ্যাট ইজ প্লিজ রিমেম্বার সামথিং ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সি ওয়ার্ড কাউন্টের জায়গাটা, এটা অনেককেই কনফিউজ করে। মনে রাখবে, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছ তাহলে তোমাকে যেটা 150 ওয়ার্ড কাউন্টটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ দিস পার্ট অনলি, ওকে, ইন্ট্রো বডি কনক্লিউশন, দিস পার্ট অনলি। এই পার্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি লাইক ওয়ার্ড কাউন্ট, মানে এই যে বডিটা পুরোটা না, বডিটা পুরো মানে ইন্ট্রো বডি কনক্লিউশন মিলিয়ে এই জায়গাটাতে শুধু তুমি 150 প্লাস মাইনাস 10%টা পাচ্ছ, ওকে। কিন্তু যে মুহূর্তে তুমি সেন্ট্রালের পরীক্ষায় বা ব্যাংকের পরীক্ষায় যাচ্ছ, প্লিজ রিমেম্বার তোমার 150 ওয়ার্ড লিমিট, মানে এইখান থেকে শুরু হচ্ছে, এই GHIতে এসে শেষ হচ্ছে, মানে এই পুরো জায়গাটা ধরে তোমার সেন্ট্রালের পরীক্ষা কিন্তু বা ব্যাংকের পরীক্ষা কিন্তু এই পুরো জায়গাটাকে ধরে তোমার 150 ওয়ার্ডস বলছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ওকে। সো এনিওয়ে, দ্যাটস ফর টুডেজ সেশন, ওকে। সো যদি কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, ডু গেট ব্যাক অন দ্য ইউটিউব কমেন্ট সেকশন। ক্লাসটার বেসিক ক্লিয়ার জাস্ট আজকে আলোচনা ছিল, সেইটা কেমন লেগেছে? ডেফিনেটলি আই এম অলওয়েজ ওপেন টু ফিডব্যাক, আই ওয়েলকাম অল কাইন্ড অফ ক্রিটিসিজমস, সো লাইক ডেফিনেটলি গেট ব্যাক টু মি উইথ দ্যাট। এবং নেক্সট ক্লাসের সেশনটা ঠিক এই পোর্শনটার পর থেকেই শুরু হবে, যেখানে থাকবে অফিসিয়াল লেটারের রিকোয়েস্ট লেটার পার্ট অ্যালং উইথ ভোক্যাবুলারি অফ রিকোয়েস্ট লেটার পার্ট। কী বললাম, পরের দিন কোন দুটো জায়গার উপরে বেসিক্যালি আমরা কাজ করব একটু মাথায় রেখো। ওয়ান উড বি দ্য অফিসিয়াল লেটার পার্ট, স্যাম্পল লেটার অফ রিকোয়েস্ট লেটার, দ্যাট ইজ রিকোয়েস্ট লেটারের ওপর পরের দিনে ক্লাসে কাজ হবে, স্যাম্পল থাকবে, তার সাথে এই রেলেভেন্ট ভোক্যাবুলারি। আমি কিন্তু আলাদা করে ভোক্যাবুলারির ওপর সেশন তো করাবই ক্লাসে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কিন্তু প্রত্যেকটা পার্ট যখন তৈরি করব, আমরা এখানে প্রত্যেকটা পার্টের সাথে তার রেলেভেন্ট ভোক্যাবুলারিটাও তৈরি করব। সো তাছাড়াও আরেকটা কথা বলি, এই যে শুরুতে রোড ম্যাপটা তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে রাখবে এটা কিন্তু সাস্টেনেবল টু চেঞ্জেস, সাসেপ্টেবল টু চেঞ্জেস ইন দ্য সেন্সে যখন যে পরীক্ষাটা সামনে থাকবে তখন পার্টিকুলারলি তার সিলেবাসটা যেটা, তার সাজেশনসগুলো যেটা, তার উপরে জোরটা বেশি থাকবে। কিন্তু বলবো এই ক্লাসগুলো প্রথম থেকে ইফ পসিবল ফলো করো, ফুল জায়গাটাকে কভার করা হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্যে, ওকে। সো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ স্টে ওয়েল, গড ব্লেস ইউ, দ্যাটস অল ফর দ্য ডে, ওকে। ভেরি গুড, ভালো থেকো।